নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই আজকে ছেলের অর্ডার হয়েছে সে ভাত খাবে। যদিও সকাল 8টায় ঘুম থেকে উঠেছে, তো আজকে ভাবলাম ওর মনের ইচ্ছেটা পূরণ করি। যেহেতু সকালবেলায় স্কুল থাকে, কোনো দিন সকালবেলায় সেদ্ধ ভাতটাও খেতে পাই না, তো আজ যখন ও নিজের মুখে বলেই ফেলেছে তাহলে অল্প করে একটুখানি ভাত বসিয়ে দিই। তো এদিকে কিন্তু আমি একটুখানি আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, সরি ডাল দিইনি, আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ করে দেবো। যেহেতু 8টা বেজে গেছে আর ট্যাঙ্কের জল কিন্তু খুব গরম হয়ে যায়, তো 8টার সময় ওকে তুলেই কিন্তু হাতের নখটা কেটে দিয়েছি, যেহেতু আগামী দিন স্কুল আছে। স্কুলে তো এগুলো একদম অ্যালাউ না, তাই তাড়াতাড়ি করে কিন্তু নখটা কেটে ব্রাশ করিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি। এবার একটু হেয়ার ব্রাশটা করে দেবো, তারপর কিন্তু ভাতের হাওয়াটা এতক্ষণ হয়তো বেরিয়ে গেছে, ডিমটা সেদ্ধ করতে বসিয়েছি, তারপর খাইয়ে দেবো। আর এই যে আমার 1 সেকেন্ডও থামে না ছেলেটা, এত দুষ্টু। মানে ওর পিছনে যদি আমি 2 মিনিটের কোনো কাজ করতে যাই, সেটার পিছনে কিন্তু আমার 20 মিনিট সময় লাগে। এই যে দেখো সামান্য একটা মাথা আঁচড়ানো, সেটার জন্য কত সময় লাগছে। আমি যেদিকে ওর চিরুনিটা করছি সেদিকে কিন্তু মাথাটা ঘুরিয়ে নিচ্ছে, আর একটা সেকেন্ডও চুপচাপ বসতে পারে না। কবে শান্ত হবে সে ওই জানে। মানে আমরা তো ভাবতাম যে যখন কোয়ার্টারে একা একা থাকতো তখন কিন্তু দুষ্টুমিটা একটু পরিমাণটা কম ছিল, কিন্তু এখানে আসার পর থেকে দুষ্টুমির পরিমাণটা অনেকটা বেড়ে গেছে। তো যাই হোক, ও যা করছে করুক, নিজের মতো ভালো থাক। আর এই যে হচ্ছে সমস্যা আমার ঘরের সামনে একটা কাঁঠালের গাছ ছিল, সেটা কেটে দেওয়া হয়েছে ডালপালাগুলো। তো দেখো আমার যে বেডের ওপরে কিন্তু 2টো জানালা, আর 2টো জানালা থেকে সেই পরিমাণ কিন্তু রৌদ্র আসে। তো একদম বেডটা এত পরিমাণ গরম হয়ে যায়, দুপুরবেলায় মনে হয় যেন কোনো আগুনের ওপর শুয়ে আছে, এত পরিমাণ গরম লাগে। তার উপর দোতলার ওপর থাকে, তার উপরে কোনো ঘর নেই। তো সেই জন্য আজকে ভাবলাম যে থাক, জানালা 2টো বন্ধ থাক, পায়ের দিকে যে জানালাটা সাইডে, সেই জানালাটা খোলা থাক। আর বাকি 2টো জানালা আজকে আর খুলবই না, না খুলে দেখি কেমন গরম হয়। তো সকালের চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে, যেহেতু আমি আর মা সকাল করে উঠে পড়েছিলাম। সকাল বলতে খুব সকালে উঠিনি, 6:30টার সময় উঠেছিলাম। তো উঠে আমি স্নান ধ্যান করে পুজো টুজো করে নিয়েছি, তারপর চাটা আমরা খেয়ে নিয়েছি। তারপর যেহেতু ছেলে উঠেছে, তাই ওকে যে ডিম সিদ্ধটা করে দেবো, আর ভাতটা তো হয়ে গেছে। আর এদিকে মাকে বলেছিলাম, মোচাটা অনেক দিন থেকেই ফ্রিজে ছিল, তাই বললাম একটু কেটে দাও। আজকে ভাবছি একটু ডালের বড়া করে মোচা দিয়ে তরকারি করব, খুব ভালো লাগে খেতে। যদিও আমি কোনো দিন বানাইনি, একবার বানিয়েছিলাম, তবে মানে খেতে একদম বাজে হয়েছিল, সেই ভয়ে কিন্তু আমি কোনো দিন বানাই না। তো আজকে ভাবলাম একটু বানাই, চেষ্টা করি, আর কতদিন মায়ের ভরসায় থাকবো। আর ছেলেকে খেতে দেওয়ার সময় যখন ওকে আমি সেদ্ধ ডিমটা দিয়েছি, তখন কিন্তু ও রেগে গেছে, বলছে মামা আমাকে ইয়েলো ডিম বানিয়ে দাও, ইয়েলো এগ বানিয়ে দাও। তো সেই মতোই আবার ডিমটাকে একটু হালকা করে তেলে ভেজে নেব, হালকা পরিমাণ হলুদ দিয়েছি, তারপরে কিন্তু ও খাবে। মানে আগে কিন্তু সেদ্ধ ডিমটাই বেশি ভালোবাসতো, তারপর যখন ওই যে ঝোলের মধ্যে থেকে ডিমটা ধুয়ে দিই, সেই ডিমটা যেহেতু হলুদ হয়ে যায়, ভাজা ভাজা থাকে, তো ওটা খেতে ওর বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু এই কথা বলছি। তো ওদিকে ওকে খাইয়ে দিয়েছি, আমি অল্প করে একটু সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি, মাও খাবার খেয়ে নিয়েছে। এখন কিন্তু আবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে করব আলু ভাজা। আলু ভাজাটা একটু ভালো করে করব, কারণ অনেক দিন হলো ছেলে কিন্তু একদম আলু ভাজা খায় না। তো ভাবলাম যে একেবারেই খাওয়া ছেড়ে দিয়েছে, আজকে একটু ঝুড়ি ঝুড়ি করে আলুটা ভাজবো, মানে মুচমুচে করে, তবে যদি খাই। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর তার সঙ্গে কিন্তু ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। আর মোচাটা বাটতে গিয়ে এমন একটা ব্লান্ডার হয়ে গেছে, মানে এত বেশি পরিমাণে একদম মিক্সিতে একদম পেস্ট হয়ে গেছে। একটু দানা দানা থাকলে কিন্তু ভালো হয়। আমার মা যখন করে তখন কিন্তু সে পাটায় বাটে, আর একটু দানা দানা থাকে, সেটা কিন্তু খেতে বেশি ভালো হয়। তবে আমি মিক্সিতে 1 পাক 2 পাক ঘুরিয়েছি, ততক্ষণে দেখছি একেবারে ডালের মতো বাটা হয়ে গেছে। তো যাই হোক, এই দিয়ে করব, কিছুই দেওয়া লাগবে না, একটু পরিমাণ নুন আর হলুদ দিয়েই, অল্প পরিমাণ নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। যেহেতু ঝোলের যে নুনটা হবে সেটা কিন্তু এই বড়াগুলোর মধ্যে টেনে নেবে, সেজন্য নুনের পরিমাণটা একদম কম দিতে হবে। আর আজকে তো সোমবার ছিল, এবার সোমবারও ছিল, স্কুলটা ছুটি ছিল, কী কারণে ছুটি বলতে পারবো না, তবে স্কুল থেকে নোটিশ এসেছিলো, তো সেই জন্য স্কুলটা ছুটি। আর যেদিন থেকে স্কুলটা ছুটি পড়েছে, মানে শুক্রবার থেকে স্কুল ছুটি পড়ে গেছে, শুক্রবার থেকে কিন্তু আমার চলাফেরা একদম বাজে। আমি নিজে রিয়ালাইজ করছি যে আমি ঠিকঠাকভাবে কাজ করছি না, বা ভিডিওর কাজে মন দিচ্ছি না, কোনো কিছুতে মন বসছে না মন বসছে না, না মন দিচ্ছি না, আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি কিন্তু নিজে ফিল করছি যে ছেলেকেও সেভাবে পড়াতে বসানো হচ্ছে না, মানে টাইমটা একটা অন্যরকমভাবেই কেটে যাচ্ছে। তো ভাবছি যে মনে মনে যে আবার তো স্কুল খুলবে, এবার থেকে আবার ঠিকভাবে চলতে হবে, না হলে ফালতু ফালতু টাইম নষ্ট করে তো লাভ নেই। এদিক ওদিকে বসে গল্প করে শুধু শুধু সময় নষ্ট করে কিন্তু চলবে না, কারণ আমি যেহেতু একটা কাজ করি, তো সেই কাজের পিছনে অনেকটা সময় লাগে। একটু যদি টাইম, আধা ঘন্টা টাইম যদি এদিক ওদিক হয়ে যায়, তবে কিন্তু অনেকটাই মুশকিল হয়ে যায়। এদিকে কিন্তু ডালের বড়াগুলো ভাজতে শুরু করেছি। ডালের বড়া বলতে এটা কিন্তু মোচার বড়া, যেহেতু ডালটাও দেওয়া আছে, মটর ডাল দেওয়া আছে। ডালটা দিলে অনেকটা নরম হয় আর একটা বাইন্ডিং হয় ভালো। তো
তো সেই জন্যই তো প্রথমবার যখন আমি ডালের বড়াগুলো কিন্তু কড়াইয়ের ওপর দিয়েছিলাম, প্রথমবার একটু লাগা লাগা হয়ে গেছিলো, তাও কোনো রকমভাবে ম্যানেজ করে নিয়েছি। আমি বলি না, আমি এই তরকারিটা একদম রান্না করতে পারি না, মোচার যে ঝালটা হয় সেটা আমি করতে পারি, খুব ভালোও লাগে খেতে, তবে এই তরকারিটা আমি করতে গেলে কিছু না কিছু একটা প্রবলেম হয়। প্রথমবার যেবার করেছিলাম তখন ব্যাঙ্গালোরে ছিলাম, তো হাজব্যান্ড মোচা এনেছিল, আমি আবার আমার মা যেহেতু অনেক সুন্দর করে রান্না করে, আমার হাজব্যান্ডও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, যখনই আমরা যাই তখন কিন্তু মা একবার করে ওই তরকারিটা রান্না করবেই করবে। তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি যখন পেয়েছো তবে কিন্তু আমি একটু মোচার ধোকার তরকারি করব। তো সেই করতে গিয়ে এত পরিমাণ ডাল বেশি দিয়ে দিয়েছিলাম, একদম মানে মোচার ধোকা করলে কিন্তু এত নরম হয়ে যায় যে ঝোলের মধ্যে ভেঙে যায়, কিন্তু আমি এমনভাবে করেছিলাম ডালের পরিমাণটা এত বেশি হয়ে গেছে যে একদম শক্ত হয়েছিল আর বাজে খেতে হয়েছিল, ওর থেকে বাজে মোচার তরকারি কিন্তু আমি কোনোদিন খাইনি। তো সেই জন্য আজকে কিন্তু ভয়ে ভয়ে রান্না করছি। তবে আজকে মোচার যে বড়াগুলো, ডালের পরিমাণটা কিন্তু একদম ঠিক দেওয়া হয়েছে, যখন ভাজছি তখনই বুঝতে পারছি এটা খুব নরম হয়েছে। আর ওদিকে যেহেতু কয়েকটা দিন মনটা খারাপ ছিল, আর তার উপর কি বলবো, যারা ছুটি আসার প্ল্যান করেছিল তাদের ছুটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আর যারা বাড়িতে ছিল তারা তো চলেই গেছে, তবে যারা আশা করেছিল যে আসবে তাদেরও কিন্তু ছুটিটা ক্যান্সেল হয়ে গেছে। শুনে কিন্তু খুব খারাপ লাগছে, কারণ একটা ফৌজি মানুষ যখন বাড়ি আসার কথা ভাবে না, প্ল্যান করে ফেলে, তখন সে যেমন এক্সাইটেড থাকে তার থেকে কিন্তু তার পরিবারের লোকজন বেশি এক্সাইটেড থাকে, কারণ ওই 1 মাসের জন্য আসে, 20 দিন 25 দিন থাকতে পায়, তারপর আবার চলে যায়। সেই 20-25 দিন টাইমটা যে তাদের কাছে কতটা সুন্দর হয়, একদম স্বর্গের মতো হয়। তবে ছুটিটা অনেকের ক্যান্সেল হয়ে গেছে শুনে খুব খারাপ লাগছে। আর আমার হাজব্যান্ডও আসবে, তবে তার এখন আসার প্ল্যান নেই, এখনও কিছুদিন পর, মানে কিছুদিন সময় পরেই আসবে। তার মধ্যে আমাদের কিছু প্ল্যান করা আছে, সেই মতোই সে কিন্তু আসবে। তো দেখা যাক তার মধ্যে সে আবার ছুটিটা পায় কিনা। তবে উপরওয়ালার কাছে এটুকুই চাইবো, সব কিছু যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এই ঝামেলার মধ্যেও কয়েকজন শহীদ হয়ে গেল, যখন তাদের ভিডিওগুলো দেখি না এত পরিমাণ কষ্ট হয়, মানে চোখ দিয়ে একাই তো জল বেরিয়ে যায়। আর সেই জায়গা থেকে ফিল করতে পারি, যেহেতু আমাদের পরিবারেও এরকম মানুষ আছে, 2-3 জন আছে, তো সেখান থেকে ফিল করতে পারি যে সেই মানুষগুলো ঠিক কতটা পরিমাণ কষ্ট হচ্ছে। দেখেই কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যায়, আর মনে হয় যেন আমার নিজের পরিবার থেকে কেউ চলে গেল, এত পরিমাণ কষ্ট হয়। আর ওই ভিডিওগুলো দেখলে না আর না খেতে মন চায়, না ঘুমোতে মন চায়, আর কোনো কিছুতে মন বসে না। একটা সময় ছিল আমি তো ভয়ে কোনো নিউজ দেখতাম না, তবে এখন যেহেতু যুগের সঙ্গে চলতে গেলে সব কিছু জেনে বুঝে চলতে হবে, তাই কিন্তু নিউজটা দেখি, আর দেখলেই কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। আর এত কম বয়সের মানুষগুলো মারা যায়, কেউ হয়তো 3 বছর চাকরি পেয়েছে, কেউ 4 বছর চাকরি পেয়েছে, কারোর হয়তো সন্তানগুলো ছোট ছোট, কারোর হয়তো বাচ্চা হবে। এই সব মুহূর্তগুলো দেখলে মানে নিজেকে আর ধরে রাখা যায় না। তো যাই হোক, সেসব ছাড়ো, ভগবান সবার মঙ্গল করুক। তাদের যাদের ফ্যামিলি এরকম, ফ্যামিলি থেকে কেউ শহীদ হয়েছে, তাদেরকে ভগবান ক্ষমতা দিক, শক্তি দিক। এই কথাগুলো মুখে বলতে হয়তো অতটাও বাজছে না, কিন্তু যাদের ওপর দিয়ে গেছে তারাই হয়তো জানে কতটা কষ্ট। একটা পরিবার থেকে যে মেন মানুষটা, মূল যে মানুষটা, যাকে ধরে পুরো পরিবারটা চলে, সেই মানুষটা যখন হট করে জীবনটা তার চলে যায়, তখন যে ঠিক কতটা কষ্ট হয় আর কি বলবো, সবাই বুঝতে পারবে সেই কষ্টটা। তো তাদের পরিবারের সবাই খুব ভালো থাকে, এটুকুই চাইবো। তো যাই হোক, রান্নার দিকে প্রায় শেষের দিকে, আর ডাল করেছি, আর এই যে ভাতের ফ্যানটা ঝরিয়েছিলাম, দেখছো ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে আমি ভাতের ফ্যানটা ঝরিয়েছি, তবে খেতে বসে একটা ব্লান্ডার হয়ে গেছিলো। যখন আমি খেতে বসি তখন কিন্তু দেখি যে ভাতের মধ্যে এত ফ্যান, মানে ফ্যানটা কিন্তু ঝরেই নি, খেতে বসে এত বাজে লাগছিল খেতে, কষ্ট করে কিন্তু ভাতটা খেয়েছি উপর পরে আবার ফ্যানটা ঝরিয়েছি 1 ঘন্টা পরে, তাহলে ভাবো তখনও 1 বাটি ফ্যান বেরিয়েছে, তবে তখন কেন বেরোয়নি সেটা বলতে পারবো না। তো যাই হোক, ডাল, আলু ভাজা আর ওই মোচার বড়া করে তরকারিটা করলাম, আর এদিকে কিন্তু সব কাজকাম করে ফেলেছি, থালা বাসনগুলো ধুয়ে ফেললাম। তবে মাথায় একটা চাপ আছে, বিকেলবেলা এত পরিমাণ গরম হচ্ছে, আর আমি যেই রান্নাঘরে রান্নাটা করছি এই ঘরটা এত ছোট, আর একদম হাওয়া বাতাস ঢোকার জায়গা নেই, তো বিকেলে ভিডিও বানাতে গেলেও বানাতে পারি না, এত পরিমাণ কষ্ট হয়। তো আগের দিন একদম কিন্তু বানাইনি, কষ্ট করেই বানাচ্ছি, ভিডিও ছাড়ছি, কিন্তু কোনো দিন বলি না ওই যে কেমন লাগে, নিজে থেকে আর মন চাই না। তো গতকালকেও বিকেলবেলায় বানাবো বলে সব কিছু রেডি করেও কিন্তু বানাতে যাইনি, ভালো লাগে না মাঝে মধ্যে। আর এত পরিমাণ গরম পড়ছে না, কোথাও দাঁড়ালে মনে হচ্ছে স্নান হয়ে যাচ্ছে একা একাই। কাজ করা তো দূরের কথা, কাজ করলে কী অবস্থা হচ্ছে সেটা তো তোমরা নিজেরাও বুঝছো, কিন্তু কাজ না করে যদি এমনি তুমি বসে থাকছো ফ্যানের তলায়, তাও কিন্তু ঝরঝর করে গা থেকে ঘাম ঝরে পড়ছে। তো যাই হোক, এখন এই যে রান্নাবান্না করে নিয়েছি, ছেলেকে স্নান ধ্যান, নিজে স্নান ধ্যান, সকালের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এবার আমার টেনশন আছে যে আমাকে কিছু একটা ভিডিও বানাতে হবে। এখন মোটামুটি 12:30 বেজে গেছে, আর আমি যাচ্ছি একটা আইসক্রিম আনতে, যে ভিডিওটা বানাবো তার জন্য একটা আইসক্রিমের দরকার, তো সেই জন্যই যাচ্ছি। আর
এটাই হলো নিজের গ্রাম আর অন্যের গ্রামের পার্থক্য। নিজের গ্রামে থাকলে আমি কিন্তু নাইটিটা পরেই চলে যেতাম, আর যেহেতু আমি অন্য গ্রামে আছি তো এখান থেকে এইটুকু মানে ঘরের নিচেই কিন্তু দোকানটা, কোথাও যেতেও হবে না, একদম রাস্তার ওপরে, রাস্তা থেকে সামনের দোকানটা। কিন্তু যেহেতু অন্য গ্রামে আছি তো ড্রেসটা তো চেঞ্জ করতেই হবে, এটাই তফাৎ। তো এই যে দেখো ঘর থেকে বেরিয়ে এই যে সামনে এখানে একটা দোকানটা, এখানে দোকানটা তো যাই হোক, এখান থেকে আমি দুটো আইসক্রিম নিয়ে নিয়েছি, ছেলের জন্য একটা নিয়ে নিলাম, যেহেতু একটা দেখলে তখন আবার জেদ করবে এই যে দোকানটা, আর এখানে আমরা থাকি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, কমেন্ট করো, আজকের মতো চলি, টাটা।